ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 5.2। এটা দেখো তোমাদের অঙ্ক বইয়ের 71 নম্বর পেজে রয়েছে। এখানে কি আছে দেখো, এখানে আছে বীজগাণিতিক চলরাশির ধারণা। কোষে দেখি 5.2 এর সমস্ত অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো 1 নম্বর দাগের কি বলছে। 1 নম্বর দাগের বলছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। এই যে বিষয়গুলো আছে এ থেকে আই পর্যন্ত প্রত্যেকটা আমরা কথায় লিখব। তো যে অঙ্কগুলো 1 নম্বর দাগের রয়েছে সেটা দেখো আমি খাতাতে পরপর লিখে নিয়েছি। কথায় যে বিষয়টা লিখতে হবে আমি এই পাশে লিখব। তো দেখো এ নম্বর দাগের কি আছে, 10a। দেখো এই যে 10 সংখ্যাটা এ চলরাশির সঙ্গে কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে, তাই না? তো আমরা দুইভাবে এটা লিখতে পারি। দেখো লিখছি, এর সঙ্গে 10 গুণ সম্পর্কে আছে মানে এ এর 10 গুণ, এটা আমরা লিখতে পারি। দেখো লিখছি এ এর 10 গুণ, এটা লেখা যায়। অথবা অন্যভাবে লেখা যায় যে 10 ও এ এর গুণফল, ঠিক আছে, এটাও কিন্তু লেখা যাবে। ওকে, তো দেখো বি নম্বর দাগের কি আছে, এ প্লাস সি। তো আমরা এটা লিখতে পারি এ ও সি এর যোগফল বা সমষ্টি, ঠিক আছে। সমষ্টি যা যোগফলও তাই, ওই জন্য এ ও সি এর যোগফল লিখতে পারি অথবা এ ও সি এর সমষ্টিও লিখতে পারি। ওকে, এবারে দেখো সি নম্বর দাগের কি আছে, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স থেকে ওয়াই এর বিয়োগ করা হয়েছে এখানে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এক্স, দেখো এর যোগফল লিখতে হয় আর বিয়োগ মানে কোনো কিছু থেকে বিয়োগ হয়, তাই না? তাহলে লিখবো আমরা এক্স থেকে ওয়াই এর বিয়োগফল বা অন্তরফল। বোঝা গেল, অন্তর মানেও বিয়োগ, সেই জন্য আমরা এক্স থেকে ওয়াই এর বিয়োগফল লিখতে পারি অথবা অন্তরফল লিখতে পারি, যে কোনো একটা তোমরা লিখবে। হলো, এরপরে দেখো ডি নম্বর দাগের 9x প্লাস 2। 9x তোমরা সবসময় ছোট ছোট করে ভাববে। দেখো প্রথমে 9xটা ভাবো। 9x মানে কি, এখানে যেমন লিখেছি 10a মানে a এর 10 গুণ, তাহলে এখানে লিখবো 9x মানে x এর 9 গুণ, তাই না? তাহলে প্রথমে লিখি x এর 9 গুণ। এখন 9 গুণের থেকে কি দেখো 2 বেশি, তাই না? 2 এর যোগফল মানে কি 2 বেশি, তাহলে 9 গুণের সাথে 2 এর যোগফল। বা এটাও লেখা যায় এক্স এর 9 গুণের সাথে এক্স এর 9 গুণের থেকে 2 বেশি, সেটাও কিন্তু হবে এক্স এর 9 গুণের থেকে 2 বেশি বা 2 এর যোগফল, সব কিছু হবে। যে কোনোভাবে সঠিকটা প্রকাশ করলেই কিন্তু হবে। এবারে দেখো লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তিনটের যোগফল বা সমষ্টি। আমরা কি লিখেছিলাম, এ প্লাস সি এর কি লিখেছিলাম, এ ও সি এর যোগফল অথবা এ ও সি এর সমষ্টি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমষ্টি লিখি আমরা এক্ষেত্রে এক্স কমা ওয়াই ও জেড এর যোগফল অথবা সমষ্টি লিখলাম এক্ষেত্রে, তোমরা যোগফলও লিখলে হবে। এবারে দেখো 3x মাইনাস 7। আমি প্রথমে কি বলেছি যে ছোট ছোট করে ভাববে। দেখো 9x এর মতো এখানে আমরা কি পাচ্ছি 3x, তারপরে মাইনাস 7টা পরে ভাবছি। 3x মানে কি, তাহলে x এর 3 গুণ, যেমন এখানে 9x মানে 9 এর x এর 9 গুণ হয়েছিল, তাহলে আমরা এখানে লিখব x এর 3 গুণের, যেহেতু 7 বিয়োগ আছে তাহলে 3 গুণের থেকে 7 এর অন্তরফল বা বিয়োগফল। দেখো এখানে লিখেছিলাম যেমন ওয়াই বিয়োগ ছিল, বিয়োগফল বা অন্তরফল, তাহলে অন্তরফল লিখছি এখানে অন্তরফল, বিয়োগফল লিখলেও কিন্তু হবে। ওকে, এবারে দেখো জি নম্বর দাগের কি আছে, p/3 মাইনাস 4। দেখো প্রথমে আমরা p/3টা জানবো। p/3 মানে কি, p এর 1/3 বা p কে 3 দিয়ে ভাগ, যে কোনো একটা লিখলেই হবে। কিন্তু আমরা এখানে এইভাবে লিখতে পারি p এর
1/3, ধরো পিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পিকে 2 ভাগে ভাগ করা হচ্ছে মানে পি এর 1/2, 3 দিয়ে বলে পি এর 1/3, যদি পি এর নিচে 4 থাকতো তাহলে লিখতাম পি এর 1/4, যদি 5 থাকতো লিখতাম 1/5, বোঝা গেল? অর্থাৎ 5 ভাগের মধ্যে 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ, এরকম। তাহলে পি এর 1/3 থেকে 4 এর বিয়োগ, তাই না? তাহলে বিয়োগ 4 হচ্ছে মানে আমরা লিখব পি এর 1/3 থেকে 4 এর বিয়োগফল বা অন্তরফল। ওকে, এবারে তাহলে এইচ নম্বর দাগে দেখো এক্স গ্রেটার দ্যান 6, বাঁ দিকে খোলা মুখ মানে কি, সেটা বড়, এক্স হচ্ছে বড়, 6 হচ্ছে এখানে ছোট, তাই না? যেদিকে মুখ বন্ধ থাকবে সে ছোট হয়, যেদিকে মুখ খোলা থাকবে সেটা হচ্ছে বড় হয়। তাহলে এক্স 6 থেকে বড়, এটা আমরা লিখব এক্স কমা দিয়ে 6 এর থেকে বড়। ওকে, এবার আই নম্বর দাগের দেখো পি এখানে বড় অর্থাৎ গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে 9 লেখা আছে, কিন্তু গ্রেটার দ্যান চিহ্নটা আবার কেটে দেয়া আছে। অর্থাৎ যদি কেটে না দেয়া থাকতো তাহলে কি লিখতাম? পি 9 থেকে বড় লিখতাম, কিন্তু কেটে দেয়া রয়েছে মানে কি লিখবো? পি 9 থেকে বড় নয়। তাহলে লিখবো পি কমা দিয়ে 9 থেকে বড় নয়, যেহেতু কেটে দেয়া রয়েছে সেই জন্য আমরা 9 কথাটা যুক্ত করলাম। আশা করি বুঝতে পেরেছো ওপরেরগুলো। এইবারে দেখো 2 নম্বর দাগের অঙ্কগুলো আমরা করব। এখানে কি বলছে দেখো, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। ঠিক 1 নম্বর দাগের উল্টোটা। 1 নম্বর দাগের কি ছিল? চিহ্ন আর প্রতীক দেয়া ছিল, কথায় লিখতে বলেছিল, আর এখানে কথায় দেয়া রয়েছে চিহ্ন এবং প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। তো এই পুরো বিষয়গুলো আমি দেখো এখানে খাতায় লিখে নিয়েছি। এবারে আমরা চিহ্ন ও প্রতীক দিয়ে এগুলোকে আমরা প্রকাশ করব। ওকে, তো 2 এর এ নম্বর দাগের কি আছে? প্রথমটা দেখো, আছে এক্স ও 7 এর যোগফল। তাহলে কি লিখবো আমরা? এক্স প্লাস 7, যোগফল বলেছে মানে যোগ করে দিয়েছি। দেখো ওয়াই বি নম্বর দাগের বলছে ওয়াই থেকে 9 বিয়োগ, তাহলে ওয়াই বিয়োগ করব, কি বিয়োগ করব? 9, তাহলে ওয়াই থেকে 9 বিয়োগ করছি, বোঝা গেল? খুব সহজ। সি নম্বরটা দেখো, এ থেকে এ কে 3 দিয়ে গুণ, তাহলে এ কে 3 দিয়ে গুণ মানে কি? দেখো এ কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তার মানে কি করব? 3a লিখব, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটাকে আমরা বাঁ দিকে লিখি এবং চলরাশিটাকে আমরা সবসময় ডান দিকে লিখি, ঠিক আছে? তাহলে এ কে 3 দিয়ে গুণ মানে আমরা লিখব 3a। বুঝতে পেরেছ? আচ্ছা, ডি নম্বর দাগের কি বলছে দেখো, এক্স 13 এর চেয়ে বড়। তাহলে প্রথমে আমরা এক্স লিখব, সেটা বড় মানে হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন। তাহলে এক্স বড় কার থেকে? 13 এর থেকে, অর্থাৎ 13 থেকে। তাহলে 13 থেকে এক্স বড়। এই খোলা মুখ কোন দিকে আছে? এক্স এর দিকে, তাহলে এক্স বড়। যেদিকে বন্ধ আছে সে হচ্ছে ছোট, অর্থাৎ 13 এক্ষেত্রে ছোট। এরপরে চলো ই নম্বর দাগের। ই নম্বর দাগের বলছে ওয়াই 5 এর সমান নয়। তাহলে প্রথমে ওয়াই সমান 5 করব, অর্থাৎ ওয়াই 5 এর সমান, কিন্তু এখানে বলছে সমান নয়, তাহলে সমান চিহ্নটা কেটে দেব। তাহলে কি হবে? ওয়াই নট ইকুয়াল টু 5, অর্থাৎ ওয়াই 5 এর সমান নয়। এবার দেখো এফ নম্বর দাগের আছে এক্স কে 8 দিয়ে ভাগ। তাহলে এক্স 8 দিয়ে ভাগ মানে এক্স ভাগ 8। দেখো এক্স ভাগ 8 এইভাবে লেখা যায়, অথবা এটাকেই আমরা এইভাবে লিখতে পারি না, যেটা দিয়ে ভাগ করব সেটাকে আমরা হরে লিখি, বোঝা গেল? সেইটাই আমি এখানটায় লিখলাম, এক্স কে 8 দিয়ে ভাগ। এবারে দেখো জি নম্বর দাগের কি বলছে, পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি। তাহলে প্রথমে পি এর 10 গুণটা দেখো, পি এর 10 গুণ মানে কি? 10p, বোঝা গেল? পি এর 10 গুণ মানে 10p, তার সাথে 7 এর সমষ্টি। তাহলে সমষ্টি মানে কি? যোগ করে দেবো, সমষ্টি যা যোগফল তাই। তাহলে পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, বুঝতে পারলে? এরপরে দেখো এইচ নম্বর দাগের কি আছে, এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ। তাহলে প্রথমে আমরা ভাববো এক্স এর 3 গুণ, তাহলে এক্স এর 3 গুণ মানে কি? 3p, বোঝা গেল? যেমন পি এর 10 গুণ মানে 10p, তেমনি এক্স এর 3 গুণ মানে কি? 3p। তার থেকে বিয়োগ করব কত বলছে? 8 বিয়োগ, তাহলে বিয়োগ করব
8। বুঝতে পেরেছ? এরপরে চলো আই নম্বর দাগে, এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে সিম্পল এক্স যোগ ওয়াই, এক্স আর ওয়াই এর যোগফল। এবারে দেখো যে নম্বর দাগের এক্স ও ওয়াই এর গুণফল, তাহলে এক্স আর ওয়াই এর গুণফল মানে কি এক্স গুণ ওয়াই। সেক্ষেত্রে এক্স আর ওয়াই যদি দুটো চলরাশি পাশাপাশি গুণ করি, সেক্ষেত্রে দুটো আমরা এইভাবে পাশাপাশি লিখতে পারি। পাশাপাশি লেখা মানেই কিন্তু এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক আছে। বুঝতে পেরেছ? তাহলে এক্স গুণ ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই, এক্স ও ওয়াই এর গুণফল। এবারে দেখো কে নম্বর দাগের এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে দেখো এক্স ছোট মানে হচ্ছে লেস দ্যান চিহ্ন। লেস দ্যান হচ্ছে বাঁ দিকে সবসময় মুখ বন্ধ থাকে, ডান দিকে খোলা থাকে। কার থেকে ছোট? ওয়াই এর চেয়ে ছোট, তাহলে ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, এক্স ওয়াই এর থেকে ছোট। আচ্ছা এবারে চলো এল নম্বর দাগে কি বলছে, বি 8 এর থেকে ছোট নয়। তাহলে প্রথমে বি লিখব, তারপরে ছোট চিহ্ন মানে হচ্ছে লেস দ্যান চিহ্ন। ছোট কার থেকে ছোট? 8, 8 এর থেকে ছোট, কিন্তু ছোট বলেনি তো, 9 বলেছে, তাই না? বি 8 এর থেকে ছোট এইটা বোঝাচ্ছে, বি লেস দ্যান 8, কিন্তু ছোট নয় মানে এই লেস দ্যানটা কেটে দিতে হবে, এটা মানে ছোট নয়। এবার দেখো আমাদের 2 নম্বর দাগের সমস্তগুলো কিন্তু হয়ে গেল। এবার আমরা 3 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে এখানে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। এই যে 1 নম্বর এবং 2 নম্বর দুটো অঙ্ক দেয়া রয়েছে, এখানে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেয়া রয়েছে তাদের পার্থক্য আমাদের লিখতে হবে। ঠিক আছে? তো এখানে দুটো না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দেয়া রয়েছে। তার মধ্যে দেখো 4 নম্বর পর্যন্ত আমরা করব, 5 নম্বরটা নিজে ইচ্ছে মতো নিজে করে দেওয়া রয়েছে, অর্থাৎ নিজে ইচ্ছে মতো সংখ্যা লিখতে হবে। তো আমরা 4 নম্বর দাগের পর্যন্ত করব। তো দেখো এই বিষয়গুলো কিন্তু আমি খাতায় লিখে নিয়েছি, তোমরা দেখতে থাকো। 3-এর 1 নম্বর দাগের কি কি আছে, x + 5, x - 5 এবং 5x। তো বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য দেখো, x + 5 মানে কি বোঝাচ্ছে, x ও 5 এর সমষ্টি বা যোগফল, সেটা লিখি। তো x ও 5 এর সমষ্টি বা যোগফলও কিন্তু আমরা লিখতে পারতাম, এটা বলতে এইটা বোঝাচ্ছে। এবার x - 5 বলতে কি বোঝাচ্ছে, x থেকে 5 এর অন্তরফল, বিয়োগ মানে কি অন্তরফল, বা বিয়োগফলও লেখা যেত, বা x থেকে 5 কম সেটাও লেখা যেত, বিয়োগ মানে কি কম। বুঝতে পেরেছ তো? যা খুশি তোমরা লিখতে পারবে, কিন্তু সেটা যেন সঠিক হয়। বিভিন্নভাবে এটাকে প্রকাশ করা যায়, বিয়োগফল লেখা যায়, অন্তরফল লেখা যায়, কম লেখা যায়। এবারে দেখো x এর সঙ্গে 5 কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে। অর্থাৎ এক্সকে যদি আমরা 5 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 5x লিখি, তাই না? অর্থাৎ x এর কত গুণ, এটা 5 গুণ। তাহলে এটা আমরা লিখব x এর 5 গুণ। বোঝা গেল? x এর 5 গুণ। তাহলে প্রথমটা কিন্তু পার্থক্য হয়ে গেল। এবারে 2 নম্বর দাগে চলে এসো। 2 নম্বর দাগের কি আছে, 2p + 3, 2p - 3, 3p + 2, 3p - 2। প্রথমটা দেখো 2p + 3, তাহলে প্রথমে 2pটা ভাবো। 2p মানে হচ্ছে p এর 2 গুণ, যেমন 5x মানে x এর 5 গুণ, তেমনি 2p মানে p এর 2 গুণ। তাহলে লিখব p এর 2 গুণ। দেখো p এর 2 গুণের থেকে কি 3 বেশি না? বেশি বা যোগফল আমরা সেভাবে লিখতে পারি। তাহলে p এর 2 গুণের সাথে 3-এর যোগফল, p এর 2 গুণের সাথে 3-এর যোগফল। আবার এটাই দেখো p এর 2 গুণের থেকে 3 বিয়োগ, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে এভাবে লিখব p এর 2 গুণের থেকে, দেখো যোগ বলে লিখেছি সাথে, আর বিয়োগ হলে অবশ্যই সাথে লিখবো না, কিন্তু কখনো এরকম লিখবো না p এর 2 গুণের সাথে 3 বিয়োগ, সাথে কখনো বিয়োগ হয় না, সবসময় কোনো কিছু থেকে বিয়োগ হয়। তাহলে লিখব p এর 2 গুণের থেকে 3 বিয়োগ, বা 3-এর বিয়োগফল, যা খুশি লেখা যাবে। আচ্ছা 3p + 2, ঠিক একই রকমভাবে 2p মানে p এর 2 গুণ, তেমনি 3p মানে p এর 3 গুণ। তাহলে p এর 3 গুণের
সাথে 2-এর যোগফল না 2 যোগ আছে মানে 2-এর যোগফল হলো। ঠিক তেমনি এখানে বিয়োগ আছে মানে ঠিক একই রকমভাবে লিখব পি এর 3 গুণের, যেহেতু বিয়োগ আছে সেজন্য সাথে কথাটা লিখব না, থেকে কথাটা লিখব, থেকে পি এর 3 গুণের থেকে 2-এর বিয়োগ বা বিয়োগফল বা অন্তর্ফল, বিয়োগ 2-এর বিয়োগ বা বিয়োগ ফল কথাটা লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবারে 3 নম্বর দাগের বলছে দেখো চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা সংখ্যামালা হলো। আলাদা সংখ্যামালা এখানে লিখতে বলেছে। দেখো চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তো এখানে দেখো চল এক্স ও ধ্রুবক সংখ্যা 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা সংখ্যামালা হলো। কি কি লেখা যেতে পারে? 1 নম্বর লেখা যেতে পারে এক্স প্লাস 6, এটা 1 নম্বর। 2 নম্বর লেখা যেতে পারে এক্স মাইনাস 6, আবার 3 নম্বর লেখা যেতে পারে 6x, আবার আরেকটা লেখা যেতে পারে x/6, তাই না? তাহলে এদের পার্থক্য আমরা কিভাবে করব? লিখে তো ফেললাম, এবারে পার্থক্য করব। দেখো ঠিক আগের মতো নিজে তৈরি করলাম, এবার লিখছি। এক্সের সঙ্গে 6 যোগ করেছি, তার মানে কি লিখব? এক্স ও 6-এর কি লিখব? যোগফল লিখব, যেহেতু যোগ করেছি, তাই না? আচ্ছা, এটা গেল। এবারে দেখো এক থেকে বিয়োগ করেছি 6, তাহলে বিয়োগ মানে কি? থেকে, তাহলে এক্স থেকে 6-এর বিয়োগফল বা অন্তর্ফল। ঠিক আছে, এবারে দেখো এক্সের সঙ্গে 6 গুণ করা আছে, গুণের সম্পর্কে আছে, অর্থাৎ এক্সের 6 গুণ। যেমন 3p মানে পি এর 3 গুণ, তেমনি এক্সের বাঁদিকে 6 আছে মানে এক্সের 6 গুণ। তাহলে লিখব এক্স এর 6 গুণ, 6x বলতে বোঝাচ্ছে এক্সের 6 গুণ। আবার দেখো x/6, অর্থাৎ নিচে 6 আছে মানে কি এক্স ভাগ 6, বা এক্সকে আমরা 6 দিয়ে ভাগ করছি মানে নিচেও 6 লেখা যায়, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো এক্স কে 6 দিয়ে ভাগ, ঠিক আছে, এক্সকে 6 দিয়ে ভাগ। এরপরে তার মানে 4টে লিখে আমি কিন্তু পার্থক্য দেখিয়ে দিলাম। এটাকে অন্যভাবেও লেখা যেত, যেহেতু 6 দিয়ে ভাগ আছে এক্সের 1/6, যেমন 5 থাকলে এক্সের 1/5, 3 থাকলে এক্সের 1/3 লিখতাম, 6 আছে বলে এক্সের 1/6 লেখা যেত। আচ্ছা, এবারে চলো 4 নম্বর দাগের কি বলছে? চল সংখ্যা এক্স, দেখো এখানটায় বইতে কি দেওয়া আছে 4 নম্বর দাগের, একটি চল সংখ্যা এক্স ও 2টি আলাদা ধ্রুবক 9 ও ড্যাশ দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এখানে 9-এর পরে আর একটা যে কোনো সংখ্যা আমরা নিজেরা ধরে নেব। দেখো আমি লিখেছি চল সংখ্যা এক্স ও 2টি আলাদা ধ্রুবক 9 ও ধরো আমরা এখানে লিখে নিই 5 দিয়ে 4 রকমের আলাদা বীজগাণিতিক সংখ্যামালা হলো। কি কি হতে পারে? একরকম হতে পারে এক্স প্লাস 9 হতে পারে, আবার x-9 হতে পারে, আবার 5 দিয়ে তৈরি করি দুটো, দেখো x+5 হতে পারে, আবার x-5 হতে পারে, তাই না? তাহলে প্রত্যেকটা আমরা পার্থক্য করে দিই, তোমরা নিজেরাই দেখো পারবে। দেখো যোগ মানে যোগফল, বিয়োগ মানে বিয়োগফল। তাহলে x+9 মানে হচ্ছে x ও 9-এর যোগফল বা সমষ্টি। দেখো আমি এখানে সমষ্টি কথাটা ব্যবহার করলাম। আবার দেখো x থেকে 9 বিয়োগ করা হয়েছে, তাহলে লিখব x থেকে 9-এর বিয়োগফল বা অন্তর্ফল, বিয়োগফল। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকমভাবে x+5 মানে কি লিখব? x ও 5-এর সমষ্টি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে বিয়োগ করা হচ্ছে 5, তাহলে কি লিখব? x থেকে 5-এর বিয়োগফল বা অন্তর্ফল, বিয়োগফল। ওকে, এবার দেখো 4 নম্বর দাগের কি বলছে? বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলাই।
এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। প্রথমটা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াইকে নেওয়া হয়েছে, ওয়াইয়ের জায়গায় এক্স চলে এসছে, মানে বিনিময় করা হয়েছে, তাই না? তো দেখো এখানে আমরা যদি উদাহরণ দিই, ধরো 2 প্লাস 3 ইকুয়াল টু কি আমরা 3 প্লাস 2 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। দেখো 3 আর 2 কত হচ্ছে? 5 হচ্ছে না? আবার 3 আর 2 কত হচ্ছে? এক্ষেত্রেও 5 হচ্ছে। তাহলে বিনিময় নিয়ম তো সিদ্ধ হচ্ছে। তাহলে 2 আর সঙ্গে 3 যোগ করলেও 5, আবার 3-এর সঙ্গেও 2 যোগ করলে 5। বুঝতে পেরেছ? তাহলে একে বলা হয়, দেখো এখানে আছে যোগের বিনিময় নিয়ম। কারণ আমরা বিনিময় করেছি, মানে স্থান পরিবর্তন করেছি। 2-এর জায়গায় 3 নিয়েছি, 3-এর জায়গায় 2 নিয়েছি, তাই না? এই যে বিনিময় করেছি, স্থান বিনিময় করেছি, সেই জন্য একে বলছে যোগের বিনিময় নিয়ম। এটা যোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। তাহলে এই বিষয়টা কি? এই যোগের বিনিময় নিয়মটা হবে। তাহলে এর সঙ্গে আমরা এই অ্যারো চিহ্নটা এখানে দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তোমরা খাতায় যখন করবে পাশাপাশি এর পাশে এটা লিখে দেবে, তাহলে আর অ্যারো চিহ্ন দিতে হবে না বা তীর চিহ্ন দিতে হবে না। এবারে দেখো তারপরেরটা আছে 4a। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে 4a মানে কি? দেখো এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আমরা জানি সমান হয়, অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, তাই না? অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই 4টে এ যদি আমরা যোগ করে দিই, এ যোগ এ যোগ এ যোগ এ, অর্থাৎ কটা এ হলো? 4a হলো না? 4টে এ অর্থাৎ 4a। এই 4a কি? এই পাশ দিয়ে যদি একবার ঘুরে আসা হয়, বর্গক্ষেত্রের চারদিকে ঘুরে আসা হয়, অর্থাৎ সীমানা বরাবর ঘুরে আসা হয়, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা। বুঝতে পারছো? এটা হচ্ছে পরিসীমা। কার? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো তো এখানে বর্গক্ষেত্রের পরিসীমা কোথায় আছে? এই দেখো উপরে আছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এই 4a এটা কি হবে? এটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা। বুঝতে পেরেছ? এরপরে চলে এসো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স। দেখো গুণের ক্ষেত্রে বিনিময় করা হচ্ছে। দেখো এই জায়গাটায় যদি আমরা এইভাবে উদাহরণ দিই, দেখো 3 গুণ 2 কত হচ্ছে বলো তো? 3 গুণ 2 মানে 3 দুগুণে 6। আমরা যদি উল্টে দিই, 3-এর জায়গায় 2 আনি, অর্থাৎ 2 গুণ 3 করি, তাহলে কি হবে? দেখো 3 দুগুণে 6ই হবে, তাই না? অর্থাৎ 3 গুণ 2ও যা, 2 গুণ 3ও তাই। কি করা হয়েছে? 3-এর জায়গায় এখানে 2 আনা হয়েছে, 2-এর জায়গায় 3 আনা হয়েছে। কিসের ক্ষেত্রে? বিনিময় করা হয়েছে, স্থান বিনিময় করা হয়েছে। কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। এর আগে আমরা করেছিলাম যোগের ক্ষেত্রে, সেটা হচ্ছে যোগের বিনিময় ছিল। এই যে এটা গুণের বিনিময় করা হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই আমরা সমান দেখাতে পাচ্ছি। তাহলে দেখো গুণের বিনিময় এখানে কোথায় আছে? দেখো এই যে হচ্ছে গুণের বিনিময়। তাহলে এই জায়গা থেকে আমরা অ্যারো চিহ্ন কোথায় দেব? এই যে দেব। বুঝতে পেরেছ? এরপরে দেখো পরেরটা কি আছে? 2 ইন্টু এ প্লাস বি একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন এ একক এবং প্রস্থ যখন বি একক হয়, তখন কি হয়? দেখো আমি এখানে একটা ছবি আঁকি আয়তক্ষেত্রের। এটা হচ্ছে আয়তক্ষেত্র একটা। এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ আর প্রস্থ হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য বলতে এটা এ মানে এটাও এ, এটা বি মানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে দেখো এর আয়তক্ষেত্রের যদি আমরা পরিসীমা বের করি, এই যেমন বর্গক্ষেত্রের পরিসীমা যেমন 4a, তেমনি আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? আমরা যদি এখান থেকে শুরু করে এই একবার চারদিকে ঘুরে আসি, তাহলে কতটা পথ অতিক্রম করব? সেটাই তো আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো একটা এ যোগ একটা বি যোগ একটা এ যোগ একটা বি। একটা লোক যদি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে এখানে একবার ঘুরে এলো, এখানে এলো, এখানে এলো, আবার এখানে এলো এবং আগের জায়গায় ফিরে এলো। তাহলে কতটা পথ অতিক্রম করলো? এ গেল, বি গেল, এ গেল, ফের বি গেল। অর্থাৎ কটা এ হলো দেখো তো? একটা, দুটো এ। তাহলে দুটো এ, একটা, দুটো বি যোগ দুটো বি গেল। এবার উভয় ক্ষেত্রে 2 আছে, মানে 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে এ পড়ে থাকে এখানে, এখান থেকে 2 কমন চলে আসছে, তার মানে প্লাস বি পড়ে থাকে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি মানে 2 ইন্টু এ বলতে এখানে কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ বি বলতে কি? এখানে প্রস্থ, যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের, দেখতে পাচ্ছি আমরা এটা পরিসীমা। এটাই কিন্তু একবার ঘুরে আসছি, মানে পরিসীমা বরাবর ঘুরে আসছি। তাহলে এটাই হচ্ছে
পরিসীমা কার? আয়তক্ষেত্রের। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা এখানে ডান দিকে কোথায় আছে? এই দেখো আয়তক্ষেত্রের পরিসীমা আছে, তাহলে এইটা হবে আয়তক্ষেত্রের পরিসীমা। বুঝতে পেরেছো? এবারে চলে এসো, দেখো শেষেরটা আছে পি ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু পি এম যোগ পি ইন্টু এন। অর্থাৎ এটাকে জাস্ট ভেঙে দেওয়া হয়েছে। দেখো কি বিষয়টা ছিল, পি ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু এইটার সঙ্গে পি এর সঙ্গে এটা গুণের সম্পর্ক বোঝাচ্ছে, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে বাইরেটার সঙ্গে গুণের সম্পর্ক। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? পি এম, পি এর সঙ্গে একবার এন এর গুণ, এই যোগ পি এর সঙ্গে একবার এন এর গুণ। ঠিক আছে, এটাকে কি বলে বলো তো? এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, কারণ এটা একসঙ্গে ছিল, আমরা ভেঙে দিলাম, এটা একটা ভাঙলাম, এটা একটা ভাঙলাম, এটাকে বলে বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, তো দেখো এখানে বিচ্ছেদ নিয়ম এই একটাই পড়ে আছে এখানে, তার মানে এইটা যাবে কোনটায়? এই জায়গাটায়। বুঝতে পেরেছ? এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। তাহলে এগুলো হয়ে গেল আমাদের। এইবারে চলো আমরা 5 নম্বর দাগেরটা করব। কি বলছে? গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি। তো এখানে গল্প আছে, ফাঁকা ঘর মানে এই জায়গাটা। তো দেখো প্রথম কি আছে? এ নম্বর দাগ, মুক্তির এখন বয়স এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে, তাহলে মুক্তির বয়স এখন এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স কত হবে? মুক্তির বয়স 4 বছর বেড়ে যাবে, অর্থাৎ যোগ হবে, তাহলে এক্স প্লাস 4 বছর হবে। বুঝতে পেরেছো? মুক্তির বয়স এখন এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে এক্স প্লাস 4। ধরো তোমার বয়স এখন 10 বছর, 4 বছর পরে তোমার বয়স কত হবে? তাহলে 10 যোগ 4 অর্থাৎ 14 বছর হবে, তাই না? ঠিক তেমনি এক্স প্লাস 4 বছর হবে এক্ষেত্রে। আচ্ছা চলো এখানে এবার বি নম্বর দাগের কি বলছে? ফিরোজের এখন বয়স ওয়াই বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল ড্যাশ বছর। দেখো ফিরোজের এখন বয়স কত? ওয়াই বছর। 7 বছর বয়স আগে কি ছিল? 7 বছর কম ছিল বয়স, তাহলে ওয়াই মাইনাস 7 বছর। এখন বয়স ওয়াই, 7 বছর আগে কত বয়স ছিল? 7 বছর কম ছিল, তাহলে কম মানে আমরা কি করব? বিয়োগ করে দেব। বুঝতে পারলে? এবারে চলো সি নম্বর দাগের কি বলছে? কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। শাহিদার বাগানে আছে ড্যাশটি চারা গাছ। দেখো কুমুদের বাগানে যতটা ছিল অর্থাৎ এক্সটি ছিল, শাহিদার বাগানে কতটা আছে? কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ আছে। তাহলে 3 গুণ মানে কি? দেখো শাহিদের বাগানে ছিল এক্সটি, এই কুমুদের বাগানে ছিল এক্সটি, আর শাহিদের বাগানে এখানে কত বলছে? কুমুদের বাগানে 3 গুণ আছে। তাহলে কুমুদের বাগানে 3 গুণ মানে কি? কুমুদের বাগানে তো এক্স ছিল, তার 3 গুণ মানে 3 দিয়ে গুণ। তাহলে 3 দিয়ে গুণ মানে কি? এই যে স্বাভাবিক সংখ্যাটা আগে যাবে আর চলরাশিটা ডান দিকে লিখি আমরা, এক্স গুণ 3 মানে কি? 3x। বুঝতে পেরেছো? তাহলে শাহিদার বাগানে কতটা চারা আছে? 3xt। বুঝতে পারলে? তাহলে এখানে কুমুদের বাগানে ছিল এক্সটি, শাহিদার বাগানে ছিল 3 গুণ বেশি, তাহলে শাহিদার বাগানে আছে কতটা? 3xt চারা গাছ। বুঝতে পারলে? এবারে চলো ডি নম্বর দাগে। এখানে বলছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব এক্স টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান চাঁদা দিল ড্যাশ টাকা। এখানে দেখো হাবিব কত চাঁদা দিয়েছে? এক্স টাকা, তাই না? তাহলে আমি এখানটায় লিখছি হাবিব চাঁদা দিয়েছে কত? এক্স টাকা। এবারে মুস্কান চাঁদা দিয়েছে হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা। তাহলে হাবিবের দ্বিগুণ মানে কি? হাবিব দিয়েছে এক্স টাকা, তাহলে হাবিবের দ্বিগুণ মানে হচ্ছে, দেখো মুস্কান দিয়েছে, তাহলে মুস্কান দিয়েছে, আমি এখানটায় লিখছি মুস্কান দিয়েছে হাবিবের দ্বিগুণ অপেক্ষা, তাহলে হাবিবের দ্বিগুণ মানে হচ্ছে 2x। দেখো দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, তাহলে 10 টাকা বেশি মানে কি? 2x যোগ x। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানটায় লিখবো দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি মানে x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, তার থেকে 10 টাকা বেশি মানে হচ্ছে 2x প্লাস 10 হলো। এবারে ই নম্বর দাগের, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম। আমিনুরের উচ্চতা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে ডেভিডের উচ্চতা কত? দেখো আমিনুরের উচ্চতার থেকে ডেভিডের উচ্চতা কম, কতটা কম? 3 সেন্টিমিটার কম। তাহলে আমিনুরের উচ্চতা যদি x হয়, 1 সেন্টিমিটার হয়,
তাহলে তার থেকে কত কম? 3 সেন্টিমিটার। কার কম? ডেভিডের উচ্চতা। তাহলে 3 সেন্টিমিটার আমরা বিয়োগ করে দেব। এটা হচ্ছে আমিনুরের উচ্চতা, আর হাবিব যেহেতু 3 কম, তার থেকে আমিনুরের থেকে 3 আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এত সেন্টিমিটার, x - 3 সেন্টিমিটার হচ্ছে ডেভিডের উচ্চতা। বোঝা গেল? এরপরে দেখো 6 নম্বর দাগের কি আছে, এখানে আছে নিজে গল্প তৈরি করি। কিভাবে? একটা দেখো এ নম্বর দাগেরটা করে দেওয়া রয়েছে, x + 18 টাকা। কিভাবে লেখা আছে দেখো, এই বিষয়টা নিয়েই আমাদের একটা গল্প বা যেভাবে অঙ্ক থাকে সেভাবে তৈরি করা আছে। আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি। বেশি মানে যোগ, তাই না? তাই মিহিরের খাতার দাম x + 18 টাকা। বুঝতে পেরেছো? দেখো x + 18 টাকা কেন? কারণ আমার দাম x টাকা আর মিহিরের দাম হচ্ছে 18 টাকা বেশি, তাহলে x + 18 টাকা। বুঝতে পেরেছো? তেমনি BCDEF এই যে 5টা আছে বাকি, সেগুলো দেখো আমি খাতাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বি নম্বর দাগের কি আছে, y - 21, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে আমি লিখেছি দেখো গল্পটা এইভাবে, সীমার কাছে y সেন্টিমিটার ফিতে আছে। হলো। এবারে বিয়োগ মানে কি? কম। বিয়োগ মানে কম বা কেটে ফেলা হলো বা বিয়োগ করা হলো, এইভাবে লিখতে হবে। লিখেছি দেখো, সে 21 সেন্টিমিটার ফিতে কেটে আমাকে দিল। তাহলে ছিল y, তার থেকে 21 কেটে দিল মানে বিয়োগ 21। সীমার কাছে এখন কতটা ফিতে পড়ে আছে, এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সীমার কাছে কতটা ফিতে পড়ে আছে? ছিল y, তার থেকে 21 কেটে ফেলেছে, তাহলে y - 21 সেন্টিমিটার পড়ে আছে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো। তোমরা যেভাবে খুশি নিজের ইচ্ছে মতো কিন্তু এই গল্পগুলো লিখতে পারবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এবারে দেখো সি নম্বর দাগের কি আছে, 5x বছর। এটাকে এভাবে আমি লিখেছি যে রবিনের বাবার বয়স রবিনের 5 গুণ। যেহেতু দেখো x এর 5 গুণ বিষয়টা আছে, তাহলে 5 গুণ আমাকে রাখতে হবে। তাহলে রবিনের বাবার বয়স রবিনের 5 গুণ। রবিনের বয়স x বছর হলে তাহলে রবিনের বাবার বয়স কত? তো রবিনের বয়স যদি x হয়, বাবার বয়স কত? 5 গুণ বেশি। তাহলে রবিনের বাবার বয়স কত হবে? 5x বছর। বুঝতে পারলে? এবারে দেখো ডি নম্বর দাগের p/4t। তাহলে এটাকে যেহেতু টি বলেছে, এমন একটা সংখ্যা বিষয়ে আমি লজেন্স নিয়েছি। এখানে কমলা লেবু, আপেল, যা খুশি অন্য ধরনের উদাহরণ নেওয়া যেতে পারতো। তো দেখো লিখেছি, বাবা বাজার থেকে পিটি লজেন্স এনে আমাদের 4 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। যেহেতু 4 দিয়ে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে পিটি লজেন্স বাজার থেকে এনেছে, তাকে সমান 4 ভাই বোনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে লিখেছি দেখো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল হিসাব করি। যদি বাজার থেকে ধরো 20টা লজেন্স নিয়ে এসছে, প্রত্যেককে 4 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে 4 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকে কটি করে পেলো? 4 দিয়ে কাটাকুটি করলে 4 × 5 = 20, অর্থাৎ প্রত্যেকে কটি করে লজেন্স পাবে? 5টি করে লজেন্স পাবে। তাহলে এইভাবে আমরা লিখেছি। বোঝা গেল? এবারে দেখো ই নম্বর দাগের 2x + 3 মিটার। তাহলে একক হচ্ছে মিটার। কিভাবে লিখেছি দেখো, আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ অপেক্ষা 3 মিটার বেশি। বাগানের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য কত? দেখো আয়তক্ষেত্রাকার বাগান, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার বাগান। এখানে কি বলেছি যে প্রস্থ হচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে এই দিকে, তাহলে প্রস্থ হচ্ছে x, এটাও x। প্রস্থ যদি x মিটার হয়, বলেছি দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কত? প্রস্থের 3 গুণ থেকে 3 মিটার বেশি। তাহলে 2 গুণ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে 2 গুণ মানে কি? 2x। তার থেকে 3 বেশি মানে কি? 2x + 3। বোঝা গেল? তাহলে লিখেছি দেখো মিটার হলে দৈর্ঘ্য কত। বুঝতে পেরেছো? এইভাবে গল্পটা লিখেছি। ঠিক তেমনি এফ নম্বর দাগের এখানে আছে 3x - 5 ঘন্টা। এখানে এককটা কিন্তু ঘন্টা। তাহলে 3x মানে কি? x এর 3 গুণ। এখানে লিখেছি একই পরিমাণ কাজ করতে রাম শ্যামের থেকে 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম সময় নেয়। কাজটি করতে শ্যামের x ঘন্টা সময় নিলে শ্যাম, এখানটা শ্যাম হবে, শ্যাম x ঘন্টা সময় নিলে রামের নেওয়া সময় হিসাব করো। দেখো রাম যদি শ্যাম x ঘন্টা নেয়, ধরো শ্যাম x ঘন্টা নিল, তাহলে রাম কত নিচ্ছে? এখানে লিখেছি রাম শ্যামের থেকে 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম সময় নেয়। তাহলে শ্যামের হচ্ছে যদি 3 নেয়, রাম নিচ্ছে 3 গুণ হচ্ছে 3x, তার থেকে 5 ঘন্টা কম মানে 3x - 5। দেখতে পাচ্ছ 3x - 5। বুঝতে পেরেছো?
তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো বীজগাণিতিক সংখ্যামালাকে এরকম গল্পের আকারে সাজিয়ে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং বুঝে যদি থাকো নিজেরাও বিভিন্নভাবে গল্প তৈরি করবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।